কে বলবে? আদনান তাসনিম হক আছো? আদনান তাসনিম হক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, এটা একটা এক্সরে, যদি তোমাদের কাছে একটু কমপ্লিকেটেড মনে হচ্ছে তবু একটু আমরা চেষ্টা করি না, আমাদের রুটিন প্র্যাকটিসে তোমরা যখন সবকিছুই তো জানতে হবে, হয়তো সরাসরি পরীক্ষা তোমাদের না আসতে পারে, কিন্তু আমাদের যেটা হয়ে গেছে খুব পরীক্ষা ওরিয়েন্টেড হয়ে গেছে, তো আমরা বেসিক জিনিসগুলো একটু কম জানি। তো এই এক্সরেটা সম্পর্কে তুমি একটু ডিসক্রাইব করতে পারবা? This is a plain chest X-ray. এক্সরে না বলে আমরা রেডিওগ্রাফ বলবো, তাই না? প্লেন চেস্ট রেডিওগ্রাফ বা প্লেন রেডিওগ্রাফ অফ চেস্ট, যাতে শুনতে ভালো লাগে। হ্যাঁ, যদিও আমরা সবাই রুটিনলি এক্সরে বলি, কিন্তু আসলে এটা রেডিওগ্রাফ। এক্সরে হচ্ছে যেটা দিয়ে মেশিন দিয়ে এটা করে, ঠিক আছে? হ্যাঁ, বলো। This is a plain chest radiograph of in posterior anterior view, showing radio apex shadow in lower zone of right lung field, heterogeneous radio apex shadow in right lower lung field, obliterating the costophrenic angle. শুধু কোস্টোফেনিক, Both costophrenic and cardiophrenic angle. Both অফ দ্য costophrenic. রাইট সাইড মেনশন করতে হবে। Both right lower zone. না না, মানে কোন অ্যাঙ্গেল গুলোকে অবলিটেট করছে, রাইট না লেফট, সেটাও তোমাকে মেনশন করতে হবে। Right costophrenic and cardiophrenic angle. There is also heterogeneous prominent vascular markings in lower zone of left lung field. খুব ভালো, মানে কি চেষ্টা করেছো তুমি, চেষ্টার জন্য ধন্যবাদ, কিন্তু খুব ভালো। আমরা কি ডেসক্রিপশনটা দিতে পারলাম? এখানে কিন্তু বাইল্যাটারাল শ্যাডো আছে, তাই না? বাইল্যাটারাল শ্যাডো আছে, এবং এখানে এই যে স্পটের মতো মানে ব্ল্যাকিশ যে স্পট গুলো দেখছো, ওগুলোকে আমরা কি বলি? আমরা বলি রিং শ্যাডো। সাথে এই যে কিছু ফাইব্রাস ব্যান্ডের মতো আছে, মানে এই এক্সরেটার মধ্যে সাথে ট্রাকিয়ার ডেসক্রিপশন দিতে হবে, মানে সবগুলাই তোমাকে চিন্তা করে করে দিতে হবে। মানে সবকিছু অনেক সময় ডাবল প্যাথোলজিও থাকতে পারে। এখানে আমরা দেখছি যে ট্রাকিয়া তো সেন্ট্রালি আছে, বা একটু মনে হচ্ছে রাইট সাইডে ডেভিয়েটেড হচ্ছে। এটা অনেক সময় খুব সূক্ষ্মভাবে দেখলে বোঝা যায়, মানে যেহেতু এখানটাতে প্যাথোলজি বেশি এবং মনে হচ্ছে লাংটা শ্রিঙ্ক করে আছে। তোমরা দেখতে পাচ্ছ যে লেফট সাইডের থেকে রাইট সাইডটা এমনিতেই তো একটু রাইট হেমিডায়াফ্রাম একটু এলিভেটেড থাকে, এখানে মনে হচ্ছে আরেকটু বেশি এলিভেটেড আছে, তাই না? তোমরা কি এটা বুঝতে পারছো? আর এখানে আরেকটা বিষয় দেখা যাচ্ছে, ক্রাউডিং অফ রিবস। দেখো এখানে লাংসটা এটা এই রাইটের তুলনায় লেফটে মনে হচ্ছে হাইপার ইনফ্লেটেড, আর এখানে মনে হচ্ছে রিবস গুলো ক্রাউডিং হয়ে আছে, ঠিক আছে? এবং এই জিনিসগুলো হচ্ছে ফাইব্রোটিক ব্যান্ড, ঠিক আছে? এই যে ফাইব্রাস ব্যান্ড, সাথে আবার এই যে তোমাদেরকে আগের এক্সরেতে যদি আমরা দেখি যে এগুলো হচ্ছে রিং লাইট শ্যাডো। তাহলে এখানে আমরা অনেক কিছু একসাথেই দেখতে পাচ্ছি। একটু এই বড় এক্সরে এর মধ্যে দেখা যাচ্ছে ট্রাকিয়াটা আসলে একটু রাইটে শিফট করে গেছে, তাই না? একটু মনে হচ্ছে ডেভিয়েশন। আর চেঞ্জটা আসলে বাইলেটারাল, ঠিক আছে? তুমি রাইটটা মেনশন করেছো, কিন্তু লেফটের অবস্থাও কিন্তু খারাপ। ওখানেও কিছু ফাইব্রাস শ্যাডো এবং মানে খুব মাইনরলি দেখলে কিছু রিং শ্যাডো আছে। তাহলে তোমাদের কি ডায়াগনোসিস আসবে এই যে এরকম একটা ফাইন্ডিং থাকলে? আদনান? ম্যাম ব্রঙ্কিয়েক্টেসিস। বাইলেটারাল ব্রঙ্কিয়েক্টেসিস, আর সাথে কি এই যে ফাইব্রাস ব্যান্ড কি ব্রঙ্কিয়েক্টেসিস থাকে? ওটা কিসে থাকে? ম্যাম ফাইব্রোসিস। এই এক্সরেটা এই জন্য একটু কঠিন যে এখানে দুইটা প্যাথোলজি আছে। আমি মাঝখানে এটা একটু দেখাতে চাচ্ছি এই জন্য যে অনেক সময় দুই তিনটা প্যাথোলজি নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে। সো তোমার মাথায় যদি একটাই থাকে, তুমি একটা খুব ভালো করে ডেসক্রিপশন করলো, আরেকটা একদম মিস করে গেলা। যেটা অনেক ক্ষেত্রে হয় কি, ধরো এই পেশেন্টের যদি সিওপিডি থাকে,
তাহলে লাংসে হাইপার ইনফ্লেটেড অন্যান্য ফিচার থাকতে পারে, তেমনি ক্লিনিক্যালিও এই ব্যাপারটা ঘটে থাকে। যেমন আমি এই উদাহরণটা সবসময় আমার ক্লাসে দিই যে পরীক্ষার হলে ধরো একটা পেশেন্ট তুমি আগে থেকেই জানলা মানে আজকে তোমার লং কেস পরীক্ষা, তুমি আগের দিনই কেস দেখে গেছিলে, শুনেছো ফ্রেন্ডদের থেকে অথবা সিনিয়র ভাইদের থেকে এটা ব্রঙ্কিয়াল কার্সিনোমা, ঠিক আছে, তুমি ওটার খুব ফাইন্ডিং গুলা মুখস্থ করলা বা যা হোক পরীক্ষার হলে বলতে গেলা, কিন্তু দেখা গেল ওই পেশেন্টের ব্রঙ্কিয়াল কার্সিনোমা তো হতেই পারে, সাথে তার সিওপিডি থাকতে পারে। সিওপিডির কিছু অবভিয়াস ফাইন্ডিং আছে, আমরা সবাই জানি, তাই না? সেটার মধ্যে কি হাইপার মানে চেস্টটা হাইপার ইনফ্লেটেড থাকে, ইন্টারকোস্টাল ইনড্রয়িং থাকতে পারে, অ্যাক্সেসরি মাসেলের ইউজটা থাকতে পারে, ট্রাকিয়াল ট্র্যাক, পার্সলি ব্রেন ইত্যাদি ইত্যাদি আমরা জানি অনেক কিছু, মানে পেশেন্টের গায়ে হাত না দিয়েও তুমি এই মানে এই জিনিসগুলো দেখতে পারো। সো তুমি যদি ওই পেশেন্টকে শুধু ব্রঙ্কিয়াল কার্সিনোমা বলো ক্লিনিক্যাল একটা ফাইন্ডিং এর উপরে, তাহলে কিন্তু এটা ভুল হবে। যে কারণে আমি গত ক্লাসে বারবার বলার চেষ্টা করছিলাম যে রেস্ট অফ দ্য লাং ফিল্ডে কি কমপ্লেইন আছে মানে ফাইন্ডিং আছে এটা তোমাকে মেনশন করতে হবে। যদি নর্মাল থাকে তো ফাইন, তুমি বলবা এই আমার প্রাইমারি ডায়াগনোসিস, কিন্তু এমন হতে পারে একটা পেশেন্টের সিওপিডি সাথে ব্রঙ্কিয়াল কার্সিনোমা থাকতে পারে, অথবা কারণ কি রিস্ক ফ্যাক্টর একটাই, যে স্মোকিং দুইটার ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করে, অ্যাজ ওয়েল অ্যাজ সিওপিডি পেশেন্টদের টিবি, পালমোনারি টিউবারকুলোসিস বা টিউবারকুলার প্লুরালিফেশন এটাও বেশি হয়, নিউমোনিয়াটাও বেশি হয়। সো একটা পেশেন্টের নিউমোনিয়া পেলা বলে আর সিওপিডি পাবে না, নট নেসেসারি। তার যদি ওই ফাইন্ডিংটা থাকে ওটা তোমাকে মেনশন করতে হবে। যদিও তোমাদের মনে হয় যে এত ফাইন্ডিং কিভাবে বলবো, কিন্তু যদি থাকে তুমি তো এটাকে ওভারলুক করতে পারবে না। তো এখানে আমরা দেখছি যে দুইটা ফাইন্ডিং এ আছে, ফাইব্রাস ব্যান্ড গুলো চোখে পড়ার মতো ফাইব্রাস ব্যান্ড আছে, এই যে এগুলো কিন্তু এই যে বড় বড় দেখছো ফাইব্রাস ব্যান্ড, এখানেও ফাইব্রাস ব্যান্ড দেখা যাচ্ছে, সাথে এই যে তোমরা ঠিকই বলেছো কিছু ব্রঙ্কিটিক চেঞ্জের মধ্যে রিং শ্যাডো পাওয়া যাচ্ছে। তাহলে আমাদের এটার ডায়াগনোসিস কি আসবে? এটার ডায়াগনোসিস আসবে বায়োল্যাটারাল ব্রঙ্কিটিসিস এন্ড ফাইব্রোসিস। তুমি যা ফাইন্ডিং পেয়েছো সেটাই বলতে হবে, এখানে তো তোমার এটা অবভিয়াস ফাইন্ডিং, তুমিও দেখতে পাচ্ছ টিচারও দেখতে পাচ্ছে। যেমন রিটেনে অনেক সময় আমরা টিচার ফলো করছে না, কিন্তু এখানে কিন্তু এক্সট্রাটা টিচার দেখতে পাচ্ছে। সো তোমাকে মানে যে পজিটিভ ফাইন্ডিং থাকলে তোমাকে সেটা বলতে হবে। এখন যেটা হচ্ছে মানে এটা এই যে একটা পেশেন্টের এক্সরে বা এই পেশেন্টের নিয়ে যদি চিন্তা করি, তাহলে তার প্রাইমারি ডায়াগনোসিস কি ছিল সেটা বলো তো তোমরা, যেটা থেকে দুইটাই হতে পারে, ব্রঙ্কিটিসিসও হতে পারে, ফাইব্রোসিসও হতে পারে। টিউবারকুলোসিস, পোস্ট টিবি। টিউবারকুলোসিস। এটা হচ্ছে পালমোনারি টিউবারকুলোসিস। এই কথাটা ভালো মতো বলা হয়েছে, পালমোনারি টিউবারকুলোসিস মানে ইন্টেস্টিনাল বা এরকম, যদি মনে করে বলবে ডিসেমিনেটেড। আমি এক্সরে ফাঁকে ফাঁকে তোমাদের কিছু ক্লিনিক্যাল ক্লু দেওয়ার চেষ্টা করছি, এক্সরে তোমরা দেখবা মুখস্থ হবে অনেক দেখতে দেখতে, কিন্তু এই জিনিসগুলো সবসময় তো বলার সুযোগ পাই না, এটা আমি মিস করতে চাই না। যেমন ধরো অস্পির ক্ষেত্রে বা এক্সরে এর ক্ষেত্রে যখন তোমাদের টেবিল ভাইভা হবে বা রিটেনও লেখার সময় যদি সিনারিওটা বলে দেয় এরকম, তাহলে ক্লিন কাট এটা বলতে হবে যেটা পালমোনারি টিউবারকুলোসিসের সিকুয়েলি হিসেবে হয়েছে, ঠিক আছে? অথবা যদি মনে হয় যে পালমোনারি টিউবারকুলোসিস সাথে তার একটা ক্রনিক ডায়রিয়ার হিস্ট্রি বলছে, আবার কাফও বলছে, সবকিছু মিলে তোমার মনে হচ্ছে এটা টিউবারকুলোসিস অর্গানে লিমিটেড না, মোর দেন ওয়ান অর্গান, তখন তোমাকে বলতে হবে ডিসেমিনেটেড টিউবারকুলোসিস, ব্র্যাকেটে লিখে দিতে হবে যে প্রাইমারি সরি পালমোনারি এন্ড ধরো ইন্টেস্টিনাল, বা ধরো অ্যাসাইটিস আছে আর পালমোনারি টিউবারকুলোসিস আছে, এরকম হয় না, টিউবারকুলার অ্যাসাইটিস নিয়েও তো আসতে পারে। তাহলে তোমাকে লিখতে হবে যে ডিসেমিনেটেড টিউবারকুলোসিস, পালমোনারি এন্ড টিউবারকুলার অ্যাসাইটিস অথবা পেরিটোনিয়াল টিউবারকুলোসিস। বুঝে গেছে? তাহলে কিন্তু তোমার ক্লিনিক্যাল বেসটা স্ট্রং হলো, টিচার বুঝবেন যে তুমি ব্যাপারটা ক্লিন কাট বুঝেছো। তো যখনই থাকবে এক্সরে এর ক্ষেত্রে ধরো এই ক্ষেত্রেও তুমি ব্রঙ্কিটিসিস বললা, খুব ভালো কথা, কিন্তু তুমি যদি বলো বাইলেটারাল ব্রঙ্কিটিসিস তাহলে এটা আরো বেটার শোনাবে, ঠিক আছে? মানে সব সময়
তোমাদের আন্ডার গ্রেডে হয়তো এগুলো কনসিডার করা হয়, পোস্ট গ্রেডে কিন্তু এই প্রত্যেকটার জন্য 0.25 করে নাম্বার থাকে। যেমন কেউ যদি বায়োলেটারাল লিখলো, এক্সটেন্সিভ লিখলো বা শুধু ব্রঙ্কিওএক্টিসিস লিখলো, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে মার্কস ক্যারি করবে। সো ওই ব্যাপারগুলো তোমাদের একটু খেয়াল করে লিখতে হবে। ইনভেস্টিগেশন তোমরা জানো, মানে যদিও এটা মনে হচ্ছে যে আগের মানে এটা কমপ্লিকেশন হিসেবে এসেছে, বাট এখানে কি হতে পারে, একটা পেশেন্টের মানে একবার টিবি হলে যে আর হতে পারবে না তা না, তার টিবিটা পোস্ট প্রাইমারি টিউবারকুলোসিস হতে পারে বা যেটা সেকেন্ডারি টিউবারকুলোসিস আমরা বলি, সেটা রিকার করতে পারে। সো এই কারণে আমরা এটার জন্য কি কি ইনভেস্টিগেশন করবো আমরা জানি। আর ক্লিনিক্যাল ফাইন্ডিং এর মধ্যে এই পেশেন্টের জেনারেল এক্সামিনেশনে কি কি পাওয়া যেতে পারে বলো তো, মানে ইম্পর্টেন্ট ফাইন্ডিং, সব আমার জানার দরকার নেই। সায়ানোসিস, ক্লাবিং পাওয়া যেতে পারে। ক্লাবিং থাকতে পারে। মানে একটা হতে পারে তার চেস্টটা ফাইব্রোসিস বা এগুলোর জন্য ডিপ্রেসড, ওগুলো তো থাকবেই। রেসপিরেটরি ডিস্ট্রেস থাকতে পারে, তাই না? পেশেন্টের এত যদি তার ফাইব্রোসিস ব্রঙ্কিওএক্টিসিস থাকে, তার ডিস্ট্রেস থাকতে পারে, সেটা এক্সারশনাল থাকতে পারে, রেস্টেও থাকতে পারে যদি বেশি সমস্যা হয়। সাথে এই ব্রঙ্কিওএক্টিসিসে আমরা জানি কি অনেক সময় নিউমোনিয়া বা ইনফেকশন নিয়ে প্রেজেন্ট করে, তাই না? রিপিটেডলি কপিয়াস অ্যামাউন্ট অফ স্পুটাম নিয়ে প্রেজেন্ট করে। সো এই ক্ষেত্রে ফিভার বা অন্যান্য ফিচারও আমরা পেতে পারি। আর সাথে ইম্পর্টেন্টলি এখানে আমরা জানি যে কি পাবো আমরা, ক্লাবিং পাবো। তারপর তেমনি এক্সামিনেশনে কি ফাইন্ডিং পাবো সেটা তোমরা বলবে। আর কমন প্যাথোলজি এটা আমরা আগেই বলে ফেলেছি। সো আমাদের ওইগুলো খেয়াল করতে হবে যে একটা এক্সরেতে, এটা তোমাদের জন্য একটু কঠিন মনে হতে পারে, কিন্তু আমার ইস্যু ছিল এটা বোঝানোর জন্য যে একটা মানুষ কিন্তু মানে তোমাদের মতো যে আব্দুল্লাহ স্যার বলো বা ডেভিডসন পড়ে আসে না, তার ক্লিনিক্যাল সিনারিওটা কিন্তু ভ্যারিড হতে পারে, একসাথে 2-3টা ফাইন্ডিং থাকতে পারে। তখন যেন তোমরা পাজল না হয়ে যাও। খুব খেয়াল করে করে তুমি যদি সিস্টেমেটিকলি এক্সরেটা দেখো তাহলে কিন্তু তোমার মনে পড়বে। এবং সবসময় আগেই ফাইন্ডিংটা বলার চেষ্টা করো। ওভারঅল দেখার চোখ তোমাকে ডেভেলপ করতে হবে। যে এক্সরেতে তুমি প্রথমে লাং শ্যাডোটা দেখবা, তারপর ট্রাকিয়া দেখবা, মেডিয়াস্টার্নাম ঠিক আছে নাকি, বনি বনি কেজটা ঠিক আছে নাকি, তারপরে ডায়াফ্রাম বা ডায়াফ্রামের নিচে কিছু আছে নাকি, জাস্ট গ্রসলি একটা দেখার চেষ্টা করবা, ঠিক আছে? তাহলে তোমার কনফিউশনটা কম হবে। আচ্ছা, এই এক্সরেটা আরেকজন, আমি কি র্যান্ডম বলবো নাকি তোমরা কেউ ভলান্টিয়ার করবা? কেউ আছো সাহসী? কেউ বলবে না, না? আচ্ছা, আমি তাহলে ইয়ে করি। ফারিহা তাবাসসুম, ফারিহা তাবাসসুম কি আছো? একটু তুমি এক্সরেটা সম্পর্কে আমাদেরকে বলো। This is a plain chest radiograph, posterior anterior view, showing homogeneous opacity in left lung field. আচ্ছা, আমি একটু ইন্টারফেয়ার করি। এটুকু তুমি ঠিক বলেছো, ফাইন, কিন্তু যে হোমোজেনাস ওপাসিটির একটা ডেসক্রিপশন দিতে হলে তোমাকে কি করতে হবে? এখানে হোমোজেনাস ওপাসিটি কি ডেন্স না? মানে তোমার লাং যে শ্যাডো তার তুলনায় এটা অনেক ডেন্স, তাই না? এটা যদি তুমি বলো, এবং যদি বলো ওয়েল সার্কামস্ক্রাইব, কারণ তার একটা কি একটা শার্প মার্জিন দেখা যাচ্ছে, তাই না? সবাই কি একমত আমার সাথে? একটা শার্প মার্জিন দেখা যাচ্ছে এবং এটা রাউন্ডেড। তুমি যদি এই 3টা ওয়ার্ড এটার সাথে মেনশন করো তাহলে জিনিসটা সুন্দর হবে। তুমি যতটুকু বলেছো ঠিক আছে, কিন্তু এটা মেনশন করাটা খুব ম্যান্ডেটরি, কারণ এটা দিয়ে আমরা অনেক কিছু বোঝানোর চেষ্টা করছি। তাহলে কি আমরা বলবো? ডেন্স হোমোজেনাস ওপাসিটি, অবশ্যই হোমোজেনাস, কারণ আমি এখানে কোনো এয়ার ব্রঙ্কোগ্রাম বা কিছু দেখতে পাচ্ছি না। সাথে এটা কিছু শার্প মার্জিন এন্ড রাউন্ডেড, তাই না? এরপরে বলো ফারিহা। Dense homogeneous opacity, well circumscribed, and in the
left রাউন্ডেড, এটা বড় রাউন্ডেড, rounded in left আর গ্লোবিউলার মানে একদম গোল, কিন্তু প্রায় দেখছো এটা পুরোটাই রাউন্ডেড, রাউন্ডেড বললেই হবে। in left mid and lower zone, occupying left mid and lower zone, and না ওইভাবে না বলে যদি বলো মিডিল, অকুপাইং দ্য মিডিল অ্যান্ড পার্ট অফ দ্য লোয়ার জোন অফ দ্য লেফট ফ্ল্যাঙ্ক, সেটা বেটার শোনাবে। ঠিক আছে, কারণ লেফট জোন রাইট জোনটা আমরা বলি না, আমরা বলি লেফট ফ্ল্যাঙ্ক রাইট ফ্ল্যাঙ্ক, তার আবার জোন ভাগ করি। তাহলে বলতে হবে অকুপাইং দ্য মিডিল অ্যান্ড পার্ট অফ দ্য লোয়ার জোন অফ দ্য লেফট ফ্ল্যাঙ্ক। ঠিক আছে, হ্যাঁ বলো তারপরে। rest of the lung field is clear and trachea is ক্লিয়ার না বলে centrally নর্মাল placed. বলো, নর্মাল। হ্যাঁ ট্রাকিয়া সেন্ট্রালি প্লেস। আর কি মেডিয়াস্টেনাম সম্পর্কে একটু কমেন্ট করতে পারো, অথবা বনি থোরাক্স যে নর্মাল সেটা বলতে পারো। ঠিক আছে, তাহলে এটা ডিফারেনশিয়াল কি আসবে, সরি এটা ডায়াগনোসিস কি আসবে? Left-sided collapse. কোলাপস, Lung বাবা কোলাপস আসবে। mass lesion. আর কেউ কিছু বলতে চাও? কেউ কেউ কি সাপ্লিমেন্ট করতে চাও? অ্যাবসেস ফরমেশন হতে পারে। অ্যাক্সেস ফরমেশন, এটা আসলে এক কথায় বলা যাবে না, এটা আসলে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস আসবে, বুঝতে পারছো? এটা তুমি এখানে এই ইস্যু থেকে বলতে পারো কি এই ক্ষেত্রে তোমরা যাই বলছো না কেন সবগুলোই হচ্ছে ডিফারেনশিয়াল। কারণ এরকম এখানে যদি একেবারে তোমার লাং এয়ার ব্রঙ্কোগ্রাম থাকে তাহলে আমি কনসলিডেশন থেকে নিউমোনিয়া বলতে পারতাম। ঠিক আছে, মানে এখানে কিন্তু সেটা আমি একদম অবভিয়াস পাইনি, তাই না? আর এত বড় লাং মাসে আরো সবগুলো ডিডি আসবে। হ্যাঁ, এই ক্ষেত্রে তোমার ডিফারেনশিয়াল থাকবে। মনে রাখবা সব ক্ষেত্রে একদম ক্লিন কাট ডায়াগনোসিস করা সম্ভব হয় না, তখন আমরা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস করি, লিখি এবং পরবর্তীতে মানে ফার্দার ইনভেস্টিগেশন করে আমরা ডায়াগনোসিস করি। আচ্ছা তোমরা কোন ব্যাচ, মানে ABCD কোন ব্যাচ? A আর B দুইটা আচ্ছা, ব্যাচ। এখানে তো ফরেনার কেউ নাই না? ফরেনার কেউ আছে? না ম্যাম। আচ্ছা, তাহলে আমরা দেখছি যে এখানে আসবে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস, তাহলে ওইটার মধ্যে কনসলিডেশন আসবে। অবশ্যই তোমরা ব্রঙ্কিয়াল কার্সিনোমা বলবা। এখানে মাস লিশন বলে আসলে আমরা কিছু বলি না, হয় ওখানে তোমার কোলাপস বলতে হবে অথবা সাসপেক্টেড একটা লেশন। হ্যাঁ, তারপর এটা প্রাইমারি ব্রঙ্কিয়াল কার্সিনোমা হতে পারে অথবা এখানে সেকেন্ডারি আসতে পারে। ফাঙ্গাল ইনফেকশন, আসলে এটা নিউমোনিয়াই ফাঙ্গাল একটা হতে পারে। আর ওই যে তোমরা যেটা বলছো লাং অ্যাবসেস বিফোর ব্রাশ, এটা তো হতেই পারে। আর অন্যান্য একটু রেয়ার, এগুলো তোমাদের আপাতত না জানলেও হবে, কিন্তু এত বড় যখন থাকে তখন কিন্তু এই যে নিউরোফাইব্রোমা, ব্রঙ্কিয়াল অ্যাডেনোমা এসবও চিন্তা করতে হয়। আর টিউবারকুলোসিস আসবে কিন্তু একটু রেয়ার, এরকম এত বড় টিউবারকুলোমা সাধারণত আমরা পাই না। এরপর ইনভেস্টিগেশন কি করবা? এখানে আমি বলেই দিচ্ছি যে এখানে আসলে মানে এটা একটা রুটিন, মানে এক্সেজে ফাইন্ডিং হতে পারে অথবা কোনো কমপ্লেন নিয়ে আসতে পারে, সেটার উপর নির্ভর করে ইনভেস্টিগেশন গুলো আমাদেরকে সাজাতে হবে। তো সিবিসি তে আমরা করবই, সাথে ল্যাটারাল ভিউ করে আমরা দেখতে পারি এটা কোন। এটা মনে রাখবা যে এক্সরে একটা পেয়ে গেলে যে তুমি একদম কনফার্ম হয়ে ডায়াগনোসিস লিখবা তা না, ইনভেস্টিগেশনের ক্ষেত্রে ল্যাটারাল ভিউ করার অপশন থাকবে, সিটি স্ক্যান করার অপশন থাকবে, ওইগুলো একটু মাথায় রেখে লিখবা। ঠিক আছে, আর স্পুটাম ফর এফডি আর ম্যালিগন্যান্সি যদি স্পুটাম থাকে, না হলে তো আর আমি করতে, এখানে তুমি লিখে দেওয়া উচিত ইফ অ্যাভেলেবল, তাই না? স্পুটাম না থাকলে কি তুমি এটা করতে পারবা? ইনডিউস স্পুটাম করা যায়, কিন্তু এটা সব ক্ষেত্রে মানে তার যদি কাফি না থাকে তাহলে ইনডিউস স্পুটাম কিন্তু আসবে না। তোমরা কি জানো ইনডিউস স্পুটাম কি জিনিস?
ম্যাডাম নরমাল স্যালাইন অথবা কনসেন্ট্রেটেড স্যালাইন দিয়ে তারপরে স্পুটামটা হচ্ছে যে আনা হয় স্যালাইন কোথায় দিয়ে? আইভি? না ম্যাডাম আইভি না, বলো। ব্রঙ্কিয়াল ব্রাশিং এর মাধ্যমে। না, ওইটা তো তার স্পুটাম আসলে না, ওটা তুমি একেবারে ব্রাশিং এ নিলে। জিনিসটা কিন্তু ক্লিয়ার করা উচিত তোমাদের। তোমাদের করতে হবে ইন্টার্ন সময় অনেক। নেবুলাইজার দিয়ে। ভেরি গুড। তাহলে যেই মানে কোয়েশ্চেনের অ্যান্সার গুলা খুবই স্পেসিফিক হওয়া দরকার তোমাদের, মানে কনফিউশন যেন না হয় যে আমি আইভি বললাম, মানে আমি তোমাদেরকে হিউমিলিয়েট করার জন্য বা ফান করার জন্য, এটা এরকম টিচাররা এরকমই বলে। তুমি যখন একটা গ্যাপ রাখবা তখন টিচাররা এই ধরনের মানে ফান করবে যে তুমি পুরাটা বলছো না কেন। তাই তুমি বলবা ইনডিউস স্পুটাম কিভাবে করা হয়, নর্মাল স্যালাইন অর হাইপারটনিক স্যালাইন, যেমন 3% সোডিয়াম এটা দিয়ে এটা নেবুলাইজ করা হয়। ঠিক আছে, এটা দিয়ে পেশেন্টকে নেবুলাইজ করা হলে তখন পেশেন্টের স্পুটামটা ইনডিউস করে বের করা হয়। তুমি জানো ঠিকই যে নর্মাল স্যালাইন বা হাইপারটনিক দিয়ে, কিন্তু নেবুলাইজ করা হয়, এটা তোমাকে মেনশন করতে হবে। আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটা কথা মনে পড়ছে, এটা একটু তোমাদের বলে নিচ্ছি, এই ছোটখাটো জিনিস জানা দরকার। সেটা হচ্ছে আমরা যে প্লুরাল ফ্লুইড বা অ্যাসাইটিক ফ্লুইড, এগুলো আমরা ম্যালিগনেন্সির জন্য পাঠাই, মানে ম্যালিগনেন্সি খোঁজার জন্য পাঠাই না। আমরা বলি না যে প্লুরাল ফ্লুইডটা অ্যাসপিরেট করে আমরা ম্যালিগনেন্সির জন্য পাঠাচ্ছি। ওইটার মানে কতটুকু ম্যালিগনেন্ট সেল দেখার জন্য কতটুকু ফ্লুইড তোমার লাগবে, আর সেটা কিভাবে টেস্ট করা হয়, কেউ জানা থাকলে একটু বলো। আমি পরে বলে দিচ্ছি যদি না জানো, কিন্তু এইগুলো ছোটখাটো ব্যাপার জানতে হবে, কারণ এই কয়েকদিন পরেই তোমরা ডাক্তার হয়ে যাবা। এইগুলো তো খুব বেসিক, টিচাররা জিজ্ঞেস করে মাঝে মাঝে। কেউ বলবে? সুমেন রায়, সুমেন রায় আছো? হ্যাঁ বলো তুমি, আমি প্রশ্নটা বুঝতে পেরেছো তো না? এটার উত্তরটা একটু বলো, জানা থাকলে বলো, না হলে আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে মানে বলা হয়, মানে সবসময় যে তুমি 500 ml পাবা তা না, মানে ইউজুয়ালি একটা হিউজ অ্যামাউন্ট, মানে অ্যাটলিস্ট 500 ml যদি প্লুরাল ফ্লুইডে থাকে তাহলে দিবা, আর না হলে অ্যাসেটিক ফ্লুইডে 500 ml এরকম একটা অ্যামাউন্টটাকে দেওয়া হয় ফর ল্যাব টেস্ট। সেটাকে ওরা সেন্ট্রিফিউজ করে। সেন্ট্রিফিউজ করে আমরা যে প্যাপসমিয়ার বলি না, সার্ভাইকাল, আমরা একটাই জানি বা এটা কমন মনে হয় যে সার্ভাইকাল যে সার্ভিক্সের যে সেলটা দেখা হয় প্যাপসমিয়ার করে। আসলে মনে রাখবে যে কোনো ম্যালিগনেন্ট সেল করার জন্য প্যাপানিকুলাও স্টেনিং করা হয়। তো ওই সেন্ট্রিফিউজ করে মানে ওখান থেকে শুধু সেল প্রেসিপিটেট নিয়ে ওটাকে প্যাপ স্টেনিং করা হয়, তারপরে ওই সেলটা দেখা হয়। এটা তোমাদের হয়তো কোনো সময় কাজে লাগবে বা অনেক সময় পরীক্ষায়ও জিজ্ঞেস করতে পারে। তো এটা তোমাদের একটু জেনে রাখা লাগবে। কেন যেন কাজ করছে কম। আচ্ছা, এই এক্সরেটা সম্পর্কে একটু বলো, কে বলতে চাও? আমি র্যান্ডমই বলি, কারণ সবাই ভাবে যে আমি বলবো না। ফারজানা পিঙ্কি। আমি কিন্তু র্যান্ডম বলছি, মানে আমার স্ক্রিনে যাদের নাম, তোমরা কেউ ভেবো না যে কোনো বিশেষ উদ্দেশ্যে কাউকে ধরছি। ফারজানা পিঙ্কি কি আছো? ফারজানা পিঙ্কি, ও কি অন করে দিয়ে চলে গেছে, অন্য কাজে ব্যস্ত আছে না? পার্থ প্রতিম চন্দ, আসলে এখানে রোল কল করা উচিত যে তোমরা আসলেই আছো কিনা। এমনি সময় যখন ক্লাস হয় তখনও তোমরা সবসময় আমাদের সাথে থাকো, তা না? আর এখানে যে নাই সেটা তো বোঝা যাচ্ছে, কারণ এজন্যই র্যান্ডম। পার্থপ্রতিম চন্দ্র আছো? তাহলে অনেকেই আমাদের সাথে নাই, তাই না? নূর কাশেম, মোহাম্মদ নূর কাশেম,
জি ম্যাম। হ্যাঁ, তুমি কি এই এক্সরেটা সম্পর্কে একটু বলতে পারবে? This is the chest X-ray PA view showing a homogeneous রেডিওগ্রাফ। chest radiograph PA view. তুমি বোধহয় আগের ক্লাসে ছিলে না। আমরা বলেছি আমরা পিএ ভিউ বলবো না, আমরা পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউ বলবো। লিখবো ma'am. পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউ। This is chest radiograph posterior anterior view showing homogeneous opacity in the right lower zone obliterating the right cardiophrenic angle. তারপরে এখানে কি ফুল স্টপ নাকি আর কিছু বলতে চাও? তুমি কি ফুল স্টপ দিয়েছো না কমা দিয়েছো? ম্যাম আর তো কিছু মনে হচ্ছে না ম্যাম। তুমি আরেকটু ভালো করে দেখো, মানে এই যে একটা শ্যাডোর মধ্যে কিছু আছে কিনা, শ্যাডোটা কিরকম। আর কেউ কি বলবে কিছু ওর সাথে অ্যাড করবে কেউ? আরিফ আহমেদ, আরিফ আহমেদ আছো? আরিফ আহমেদ নাই? ম্যাম লাং মার্জিনটা কোলাপস। না, সব জায়গায় কোলাপস খুঁজলে হবে না বাবা। এখানে আছে একটা ডেন্স হোমোজেনাস ওপাসিটি আছে, মোটামুটি সার্কামস্ক্রাইবডই বলা যায়। এইটা কি, এই যে এখানে এই ফাইন্ডিংটা কি তোমরা কেউ দেখতে পাচ্ছ না? এয়ারফুট লেভেল। তাহলে এটা কেন মিস হলো? যারা বলতে মানে দেখলেন এত সুন্দর এয়ার ফ্লুইড লেভেল তো সবসময় দেখা যায় না। এটা হচ্ছে বলতে হবে যে ডেন্স হোমোজেনাস ওপাসিটি অকুপাইং দ্য কোন জোন এন্ড উইথ এ কি, মানে এটা তো অবভিয়াস একটা এয়ার ফ্লুইড লেভেল, তাই না? সবাই তো দেখতে পাচ্ছ তোমাদের স্ক্রিনে কি? তোমরা আসলে মোবাইলে এটা ক্লিয়ার আসছে কিনা আমি জানি না, মানে এটা একটা খুব সুন্দর এয়ার ফ্লুইড লেভেল দেখাচ্ছে। তাহলে আমাদের ডায়াগনোসিস কি আসলো? কি হবে ডায়াগনোসিস? এখানে বলা হচ্ছে সো মাই রেডিওলজিক্যাল ডায়াগনোসিস, ঠিক আছে? রেডিওলজিক্যাল ডায়াগনোসিস কি কেউ বলো একজন? Right sided lung abscess. রাইট সাইডেড তো তুমি ঠিক, কিন্তু রাইট সাইডেড লাং অ্যাবসেস বলে কিছু নাই, বলতে হবে লাং অ্যাবসেস ইন দা রাইট লাং, এভাবে বলাটা বেটার, ঠিক আছে? বলার স্টাইলটা কিন্তু সারা জীবন খুব ম্যাটার করে। যারা যেমন আমি খুব খারাপ বক্তা, কিন্তু যারা খুব সুন্দর করে বলে তাদের ক্লাসে দেখা যায় একদম, কিছু কিছু ক্লাসে দেখা যায় না 7টার ক্লাসেও একদম মানে হাউসফুল গ্যালারি, তাই না? তো যারা সুন্দর বলবে তাদেরটা সবাই শুনবে ভালো মতো। তো তুমি যদি এটা সুন্দর করে বলো যে এটা লাং অ্যাবসেস ইন দা, সরি মানে অ্যাবসেস, লাং অ্যাবসেস বা পালমোনারি অ্যাবসেস ইন দা রাইট লাং, বা এভাবে বললাটাই ভালো। মানে লাং রাইট সাইডে, মানে রাইট সাইডে তো আর একটু শুনতে কেমন যেন লাগে। তুমি যেভাবে বলো, অনেক এক একজন এক এক ভাবে বলে, কিন্তু হ্যাঁ তোমাকে ওটা মেনশন করতে হবে যেটা রাইট অর লেফট, ঠিক আছে? কাজটা মাউসটা তো ডিস্টার্ব করছে যে। উফ, তাহলে ওই ইস্যুতে আমাদের উইথ এয়ারফুল লেভেল বলতে হবে। তাহলে ওই যে দেখছো কোয়েশ্চেনও থাকে রেডিওলজিক্যাল ডায়াগনোসিস, ও তোমার ওটা বলা ভালো, মাই রেডিওলজিক্যাল ডায়াগনোসিস, কারণ তুমি তো ক্লিনিক্যালি এটা দেখো না রোগীকে। যদিও এখানে লাং অ্যাবসেস লিখছে, কিন্তু আমাদের স্যাররা বলতেন যে এভাবে বলতে। আচ্ছা, এখানে কিছু জেনারেল এক্সামিনেশনে কি পাবে ওগুলা, এটা সম্পর্কে কে বলবে? আয়েশা নাসরিন, আয়েশা নাসরিন আছো? আয়েশা নাসরিন আছো? তোমরা কি ভয় নাই, মানে বলার ভয় নাই নাকি আসলেই নাই? আচ্ছা তাহলে
মাহনাজ নবী আনশা নাকি, আমি নামটা পড়তে পারছি না। মাহনাজ নবীকে কেউই নাই? তোমাদের কি পরীক্ষা দিতে হবে না? মাহজাবিন আফরোজ, মাহজাবিন আফরোজ আছো? আচ্ছা, যে কে আছো সেরকম একজন মানে রেসপন্স করো। আমি তো দেখছি যে মাঝখানে 50 হচ্ছে, আবার 43 হচ্ছে, কিন্তু কে আছে বুঝতে পারছি না। প্লিজ একটু রেসপন্স করো। কেউ নাই? জাহিদ হাসান আছো? রকিবুল হাসান? আমি বুঝতে পারছি না, তোমরা কি মানে ইচ্ছা করে রেসপন্স করছো না? রূপন মিয়া? জি ম্যাম। একটু দেখ, ধন্যবাদ যে শেষ পর্যন্ত একজন রেসপন্স করছে। এই এক্সরেটা সম্পর্কে একটু ডিসক্রাইব করো। This is the plane radiograph of chest posterior anterior view showing homogeneous opacity in the upper and mid zone of the right lung, elevation of the right hemidiaphragm, গুড, তুমি এটা ভালো একটা ইয়ে বলছো। ট্রাকিয়া বা অন্যগুলো সম্পর্কে একটু বলো। trachea is centrally placed and there is hyperinflation of the widening of the rib space on the left side. তাহলে তোমার মানে মূল কথা তুমি বলে ফেলেছো। তাহলে তোমার রেডিওলজিক্যাল ডায়াগনোসিস কি? দুইটা একসাথে বলো, যা পেয়েছো তাই বলবো। এখানে তো দুইটা থাকলে দুইটাই তোমাকে বলতে হবে, এবং দুইটা থাকলে তো তোমার একটা ডায়াগনোসিসের দিকে যাচ্ছে, তাই না? ম্যাডাম mass lesion with hemidiaphragm consolidation. মানে কনসোলিডেশন থেকে এটা কোলাপস হওয়ার সম্ভাবনা বেশি, যদিও এখানে ট্রাকিয়া অতটা শিফট হয় নাই, কিন্তু এটা কোলাপস হওয়ার সম্ভাবনা বেশি। কারণ হচ্ছে সাথে তুমি ফেনিক নার্ভ পালসি পেয়েছো। শুধু মানে যদি এই রিলেশনটা থাকতো তাহলে হয়তো আমরা ডিফারেনশিয়াল হিসেবে বলতাম, কিন্তু এখানে বলতে হচ্ছে কারণ একই সাথে তোমার একটা এখানে মাসলেশন যেটা পাচ্ছ, সাথে রাইট সাইডের হেমিডায়াফ্রাম এলিভেশনের জন্য এটা ফেনিক নার্ভ পালসি। আমরা জানি তো, তাই না, যে হেমিডায়াফ্রাম এলিভেশনের অনেকগুলো কারণের মধ্যে হচ্ছে ফেনিক নার্ভ পালসি। একটা পেশেন্টের এরকম একটা লেশনের সাথে যদি তুমি রাইট হেমিডায়াফ্রাম এলিভেশন পাও, তাহলে তোমার কি মনে করতে হবে, সেটা ব্রঙ্কিয়াল কার্সিনোমা হওয়ার সম্ভাবনা রয়েছে। হচ্ছে মাস লেশন বলে তুমি ওই মেনশন করবা। কি ইনভেস্টিগেশন করতে চাও নেক্সট? বলো, তোমরা তো জানো। bronchoscopy করতে পারি, সিটি ক্যাটেট এফএনসি, স্পুটাম Good, ফর আমরা থাকলে মেলিগন্যান্ট সেল। ফাইন, এখানে তুমি এই কটা বলতে পারলে মানে ফুল মার্কস হবে। কারণ এখানে আমাদের এই লেশন থেকে টিস্যু ডায়াগনোসিস করতে হবে, এবং যদি টিস্যু ডায়াগনোসিস করতে চাই তাহলে আমার হয় সিটি গার্ডের এফএনএসি বা বায়োপসি করতে হবে, ব্রঙ্কোস্কোপি আর স্পুটাম ফর ম্যালিগন্যান্ট সেল করতে হবে। ম্যাম এখানে কি মিডিয়াস্টিনাম ওয়াইডেনিং নাই? না, তেমন মেডিসিন এই কার্ডিয়াক শ্যাডো সম্পর্কে কমেন্ট করা একটু কঠিন। কেন, এখানে তো যে হাইপার ইনফ্লেশন অফ দ্য লাং এর সাথে লাং শ্যাডোটা, সরি, কার্ডিয়াক শ্যাডোটা একটু নিচে নেমে গেছে, কিন্তু এই যে ফেনিক নার্ভ পালসের জন্য কিন্তু এই রাইট বর্ডারটা আবার উপরে। তো তুমি এটা বলতে পারবে না। এটা হচ্ছে আমরা যেমন সিওপিডি তে কি পাই, টিউবুলার লাং, টিউবুলার হার্ট পাই, তাই না? কিন্তু ওখানে কি হার্টটা ছোট হয়ে গেছে? তা কিন্তু না, হেমিডায়াফ্রামটা নিচে নেমে যাওয়ার কারণে লাং শ্যাডো, সরি, কার্ডিয়াক শ্যাডোটা একটু টিউবুলার মনে হয়। এখানেও তাই, মানে এ
রাইট হেমিডায়াফ্রাম উপরের দিকে উঠে গেছে আর এটা হাইপার ইনফ্লেশন আছে, যার কারণে এটা একটু কার্ডিয়াক সাথে একটা বড় মনে হচ্ছে। এটা তোমার ল্যাটারাল এক্সরে করে দেখলে দেখা যাবে এটা নর্মাল, ঠিক আছে? আর এখানে আমি কিছু কোলাপসের কথা বললাম, সব ক্ষেত্রে তো আমরা কোলাপস নিয়ে অনেক কনফিউশনে পড়ি, হ্যাঁ? তো এখানে কি হয়, প্রক্সিমাল অক্সক্লুশন অফ দ্য ব্রঙ্কাসের কারণে হয়, মানে আলটিমেটলি কি হয়, ওই যেখানে অবস্ট্রাকশন আছে তার পরবর্তী এরিয়াটাতে কোনো এয়ারেশন হয় না, আর যতটুকু এয়ার থাকে সেটাও আলটিমেটলি অ্যাবজর্ব করার জন্য লাংয়ের ভলিউমটা লস হয়। তো আমরা নর্মাল যে কারণগুলো জানি, সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ তো আমরা জানি কি, প্রক্সিমাল স্টেনোজিক ব্রঙ্কিয়াল কার্সিনোমা, তাই না? কোনো একটা ব্রঙ্কাসে কার্সিনোমা হয়ে ওটা ব্লক হয়ে গেল, তারপর কিন্তু কিছু ছোটখাটো মানে আনইম্পর্টেন্ট কারণ আছে, কিন্তু মনে রাখতে হবে যে এই মিউকাস প্লাগিং বলেছে, এটা কিন্তু ব্রঙ্কিয়াল অ্যাজমাতে হয়। তোমরা কি কেউ একটু বলতে পারবে ব্রঙ্কিয়াল অ্যাজমার চেস্ট এক্সরে ফাইন্ডিং কি হতে পারে? ম্যাম নর্মাল ফাইন্ডিং আসে। মানে এই ক্ষেত্রে তোমার, তুমি ভালো বলেছো, কিন্তু এখানে কথাটা যেন খুব ক্লিয়ার কাট হয়, ইউজুয়ালি নর্মাল থাকে, ঠিক আছে? 1 নম্বর কথা। 2 নাম্বার হচ্ছে অ্যাকিউট এক্সাজারবেশনে করলে ওই যে এমফাইসেমাতে আমরা যেরকম পাই হাইপার ইনফ্লেশন পাওয়া যেতে পারে অ্যাকিউট এক্সাজারবেশনে আমরা যদি এক্সরে করি, ঠিক আছে? 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে ওই এই প্রসঙ্গে এটা বলে যে যদি কোনো মিউকাস প্লাগিং হয়, মানে একটা, আমরা জানি তো যে এখানে মিউকাস সিক্রেশনটা বেড়ে যায় অ্যাজমাতে, তোমরা সবাই নিশ্চয়ই জানো। তো মিউকাসটা দিয়ে যদি কোনো একটা ব্রঙ্কাস ব্লক হয়ে যায় তাহলে কোলাপসের ফিচারও আসতে পারে অ্যাকিউটলি, আনলেস তুমি এই মিউকাস মানে ব্রঙ্কোডাইলেটর দিয়ে নেবুলাইজ করে সবকিছু করে তার এই মিউকাস প্লাগ, দেখো না কাশি হয়, কাশির সাথে তার মিউকাস প্লাগ, তুমি ম্যাকলিওডে বা ডেভিসনেও ছবি আছে, দেখবা যে একদম মানে একদম ইয়ের মতো স্ট্রাকচার, ট্রাকিয়াল স্ট্রাকচারের মতো বা ব্রঙ্কালসের স্ট্রাকচারের মতো প্লাগ জমে থাকে। তো ওইটা হলে ওরকম কোলাপস পাওয়া যেতে পারে। তোমরা আজকে যদি একটু ডেভিসনটা খুলে দেখো তাহলে দেখবা যে অ্যাজমার ক্ষেত্রে কথাটা লেখা আছে, ইউজুয়ালি তো নর্মাল আমরা সবাই জানি, অ্যাকিউট ক্ষেত্রে এই কথাটা অবশ্য লেখা নেই, কিন্তু অ্যাকিউট এক্সাজারবেশনের ক্ষেত্রে হাইপার ইনফ্লেশন পাওয়া যেতেও পারে, আর না হলে মিউকাস প্লাগ পাওয়া যেতে পারে। আর যদি কোনো কারণে মেজর এয়ারওয়েতে ফ্লুইড রিটেনশন হয় তাহলেও হতে পারে, ইনহেলড ফরেন বডি হয়ে ব্লক হয়ে যেতে পারে, আর ম্যাল পজিশন অফ দ্য এন্ডোট্রাকিয়াল টিউব। এখানে আরেকটা জিনিস একটু মেনশন করে দিই, আমরা যখন নিউমোথোরাক্স এক্সরে আমরা সবাই দেখেছি, তাই না? নিউমোথোরাক্সে যেটা হয়, এক্সরেটা কিন্তু মানে লাংটা কিন্তু প্রবলেমটা কিন্তু লাংয়ে না, এয়ারটা লাং থেকে বেরিয়ে প্লুরাল স্পেসে আসার কারণে লাংটাকে কম্প্রেস করে, তখনও কিন্তু আমরা বলি লাং কোলাপস হয়েছে, তাই না? কোলাপস লাং মার্জিন আমরা বলি, কিন্তু ওইখানে এই ইস্যুটা কিন্তু একটু ডিফারেন্ট। এখানে কিন্তু নর্মালি লোকাল কোনো কজের জন্য হওয়া আর প্লুরাল নিউমোথোরাক্সের জন্য হওয়ার কিন্তু এক না, কিন্তু ওখানেও আমরা বলি কোলাপস লাং মার্জিন। তো এখানে আমরা যদি লং মানে বড় ধরনের একটা কোলাপস হয় তাহলে কি কি ফাইন্ডিং পেতে পারি? ট্রাকিয়া ডিসপ্লেসমেন্ট হতে পারে টুয়ার্ডস দ্য সাইট অফ লেশন, মেডিস্টেনাল শিফটিং হতে পারে টুয়ার্ডস দ্য সাইট অফ কোলাপস, এলিভেশন অফ হেমিডায়াফ্রাম হতে পারে যদি লোয়ার জোন গুলাতে হয়, রিডিউস ভেসেল কাউন্ট অন দ্য সাইড অফ দ্য কোলাপস, যেখানে কোলাপস হবে সেখানে তো আমরা ভেসেল কাউন্ট অবশ্যই পাবো, and herniation of the opposite lung across the midline, মানে লাং যদি মানে একটা লাং যদি কমপ্লিটলি কোলাপস করে তখন অপোজিট লাংটাও কিন্তু মিডলাইন শিফট হয়ে যেতে পারে। এবার আমাদের তো সময় কম, সময় মনে হয় মানে উড়ে যায়, তো আমি নিউমোনিয়ার আগে তোমাদের এক্সরে একটু আগে একটু করেছিলাম, কিন্তু নিউমোনিয়ার জন্য একদম বেসিক্যালি বলতে হলে কিছু স্পেসিফিক ফিচার পেতে হবে। আরেকটা জিনিস মনে রাখবা, যখন এক্সরেটা যায় যদি কোনো এক্সরের সাথে একটা সিনারিও থাকে তাহলে কিন্তু তোমার নিউমোনিয়া বা এগুলো বলতে সহজ, কিন্তু আদারওয়াইজ তুমি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বলবা, মানে সবকিছু কিন্তু একদম বলা যাবে না আনলেস কিছু স্পেশাল ফিচার থাকে। সেই ফিচার গুলো কি আমরা একটু দেখি, মানে আমরা তো জানি নিউমোনিয়া অনেক ধরনের হয়, তার মধ্যে রেডিওলজিক্যালি আমরা কি বলি লোবার নিউমোনিয়া, মানে একটা স্পেসিফিক লোবকে পুরোটাকেই এফেক্ট করে ফেললো, তাই না? একটা হোমোজেনাস কনসলিডেশন পাওয়া গেল, সেটা একটা লোবে হতে পারে, ওয়ান অর মোর লোব হতে পারে।
অনেক সময় এই নিউমোনিয়ার সাথে প্লুরাল ইনফ্লামেশন থেকে আমরা বলি ইফিউশন হয়, যেটাকে আমরা বলি প্যারানিউমোনিক ইফিউশন। খেয়াল করবা যে নিউমোনিয়ার পেশেন্টের আমরা নিউমোনিয়া বলে, বিশেষ করে লোয়ার জোন গুলোতে যদি নিউমোনিয়া হয় সাথে মাইল্ড একটু ইফিউশন থাকতে পারে, যেটাকে আমরা বলি প্যারানিউমোনিক ইফিউশন। তো এখানে আমরা একটা লোবার নিউমোনিয়ার ছবি দেখছি। এখানে খুব খেয়াল করে দেখবা, ইউজুয়ালি নিউমোনিয়াতে আমরা এয়ার ব্রঙ্কোগ্রাম পাই। যদি ব্রঙ্কাসটা কোলাপসের সাথে এটা ডিফারেন্স দেখো, এখানে কিন্তু ব্রঙ্কাস ইনট্যাক্ট আছে, কিন্তু লাং টিস্যু যেটা এয়ার ছিল এতদিন, ওটার মধ্যে কি হচ্ছে, কনসলিডেটেড হয়ে যাচ্ছে। মানে আমরা পড়েছিলাম না যে গ্রে হেপাটাইজেশন, রেড হেপাটাইজেশন, মানে এখানে তো এয়ার থাকার কথা, কিন্তু এটা লিভারের মতো সলিড স্ট্রাকচার হয়ে যাচ্ছে। তো এখানে এই সলিড স্ট্রাকচারের মাঝে মাঝে যেহেতু ব্রঙ্কিয়াল ট্রিতে কোনো সমস্যা নাই, সেই জন্য এই যে এখানে খুব সূক্ষ্মভাবে দেখলে এয়ার ব্রঙ্কোগ্রাম দেখা যায়। যদি তুমি এয়ার ব্রঙ্কোগ্রাম দেখে ফেলো তাহলে তুমি সরাসরি বলতে পারবে যে এটা নিউমোনিয়া। আদারওয়াইজ যদি একদম ডেন্স হোমোজেনাস ওপাসিটি থাকে, সেক্ষেত্রে তোমার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বলতে হবে, তখন তুমি বলতে পারবে না যে এটা ক্লিন কাট নিউমোনিয়া, আনলেস যদি একটা হিস্ট্রি থাকে যে ফিভার, হাই গ্রেড ফিভার ফর 5 days, কাফ, স্পুটাম, এরকম একটা শর্ট হিস্ট্রি সাথে এরকম একটা এক্সরে। আদারওয়াইজ মানে যেখানে শুধু হোমোজেনাস ওপাসিটি দেখা যাচ্ছে, কিন্তু এখানে আমরা খুব সূক্ষ্মভাবে দেখতে পাচ্ছি যে এয়ার ব্রঙ্কোগ্রাম দেখা যাচ্ছে। তো এটা নিউমোনিয়া, যেটা মোটামুটি একটা লোব পুরা অকুপাই করেছে, বা দুইটা লোবের একটু মানে মিডল এন্ড লোয়ার লোবের কিছু কিছু অংশ, সো এটাকে আমরা লোবার নিউমোনিয়া বলছি। আর ব্রঙ্কো নিউমোনিয়াটা কি হবে, এটা প্যাচি অ্যালভিওলার কনসলিডেশন। এখানে কিন্তু ব্রঙ্কিয়াল এবং ব্রঙ্কিওলার ইনফ্লামেশন হবে, ইউজুয়ালি বোথ লাংসে হবে এবং লোয়ার লোবসকে বেশি এফেক্টেড করবে। যেমন এই যে এখানে আমরা ছবি দেখছি, এখানে কিন্তু দেখো এটাও প্যাচি, ঠিক আছে, এখানে দুই ক্ষেত্রে প্যাচি দেখা যাচ্ছে, বাইল্যাটারাল এবং এক্সটেন্সিভ ব্রঙ্কোনিউমোনিয়া একদম লোয়ার, মিডল এবং পার্ট অফ দা আপারও কিছু কিছু জায়গায় হচ্ছে। আর এটাও তাই, এখানে সাথে আমরা ওয়াইডেনিং অফ দ্য মেডিয়াস্টেনাম আছে, ওটা নিয়ে পরে, আমি জাস্ট নিউমোনিয়া দেখানোর জন্য যেখানে ব্রঙ্কোনিউমোনিয়া যে আপার জোন গুলাতে বেশি হয়েছে। আর এটা আরেকটা দেখানোর উদ্দেশ্য, এটা হচ্ছে অ্যাসপিরেশন নিউমোনিয়ার ছবি। একটা পেশেন্ট ধরো হসপিটালে আসছে স্ট্রোক নিয়ে, পরবর্তীতে 3-4 দিন পর তার রেসপিরেটরি মানে ফিভার, কাফ, রেসপিরেটরি ডিস্ট্রেস এগুলো শুরু হলো। তো এক্সরে প্রথমে নর্মাল ছিল, পরে দেখা গেল এখানে আমি নীল যে শ্যাডো দিয়ে দেখানোর চেষ্টা করছি যে এই বাইল্যাটারাল তার শ্যাডো ডেভেলপ করেছে, যেটা হচ্ছে মানে কনসলিডেশন ডেভেলপ করেছে, যেটা অ্যাসপিরেশনের জন্য হতে পারে। আর এই যে দেখো এই ছবিটা, এখানে হচ্ছে লেফট সাইডে মানে প্রায় পুরো লেফট লাংপিল পুরোটাই কনসলিডেটেড হয়ে গেছে, এবং খুবই ইন্টারেস্টিংলি দেখো এখানে এয়ার ব্রঙ্কোগ্রাম গুলো খুব চমৎকার দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ সবাই? তাহলে এটা হচ্ছে লেফট সাইডের পুরা মানে লোবার কি মানে লেফট সাইডের নিউমোনিয়া হয়ে গেছে পুরোটা, শুধু আপার এরিয়াতে কিছু মানে এয়ারেশন দেখা যাচ্ছে, আর বাকিটা পুরোটাই কনসলিডেশন, এবং এয়ার ব্রঙ্কোগ্রাম গুলো দেখা যাচ্ছে। দেখছো মানে খুব ভালো মতো দেখলে এয়ার ব্রঙ্কোগ্রাম গুলো বোঝা যাচ্ছে। তো ওটা হচ্ছে নিউমোনিয়ার এক্সরে। আচ্ছা, এই এক্সরেটা সম্পর্কে কে কমেন্ট করবে? সঞ্জিদা ভুইয়া, সঞ্জিদা ভুইয়া আছো? উপমা, আফরিন জান্নাত উপমা। আমি ঠিক শিওর হতে পারছি না তোমরা আছো জি ম্যাম। নাকি নাই। উপমা আছে? জি ম্যাম।
একটু বলো তো এক্সট্রেটার ফাইন্ডিং। দেখতে পাচ্ছো? This is a plain radiograph of chest, posterior anterior view. এখানে দুইটা কিন্তু আলাদা আলাদা এক্সারসাইজ, তুমি যে কোনো একটা দিতে পারো। এটাই বলো এটা। Showing opacity in left side. শুধু লেফট সাইড? Ma'am, right side or মানে এখানে তোমার বলার স্টাইলটা হচ্ছে মানে ডেন্স ইনহোমোজেনিয়াস, কারণ এই যে এখানে কিছু কিছু শ্যাডো আমরা দেখতে পাচ্ছি। ডেন্স ইনহোমোজেনিয়াস ওপাসিটি অকুপাইং কোন এরিয়া? এটাকে কি কোন এরিয়া বলে? এই দুটো এরিয়া হাইলাম, hilar, ma'am, para-hilar region. হ্যাঁ ওই তো মানে হাইলার রিজিয়নই তো আছে শ্যাডোটা, তো ওইটা এই জন্যই তো বলবো যে অকুপাইং দা হাইলার এরিয়া অফ বোথ সাইড। মোর তুমি যদি ওই যে লেফটেরটা সরি রাইটেরটা বেশি বলতে চাও তাহলে বলতে হবে যে মোর ইন দা রাইট সাইড, Prominent. হ্যাঁ, বা মোর প্রমিনেন্ট ইন দা রাইট সাইড। ঠিক আছে, এখানেও তাই, কিন্তু এটার সাথে এখানে আরেকটা ইস্যু আছে। এখানে বাইল্যাটারাল হাইলার শ্যাডোর সাথে এখানে কি প্যারাট্রাকিয়াল আরেকটা শ্যাডো Limbs. দেখা যাচ্ছে, তাই না? মানে আমি কম্পেয়ার করার জন্য তোমাদের নিয়ে আসছি যে আমরা শুধু এই একটা জায়গায় মানে বসে থাকবো না, আমাদের একটু উপরে নিচেও দেখতে হবে। এখানে দেখো তাহলে এখানে কি বলতে হবে, এই ক্ষেত্রে বলতে হবে বাইল্যাটারাল হাইলার শ্যাডো, এটা মোর পসিবল হচ্ছে বাইল্যাটারাল হাইলার লিম্ফ্যাডেনোপ্যাথি, তাই না? আর এখানে তো মোটামুটি অবভিয়াস, কারণ এটা যে লিম্ফ্যাডেনোপ্যাথি এটা বলার আমার জন্য আরো ইজি, কারণ কি হাইলার সাথে প্যারাট্রাকিয়ালও আছে, তাই না? তাহলে এটা রেডিওলজিক্যাল ডায়াগনোসিস কি হবে? সার্কোডোসিস। ডোন্ট জাম্প প্লিজ। সার্কোডোসিস কি তুমি দেখেছো এখন পর্যন্ত? একটা পেশেন্টও দেখেছো? দেখেছো বাবা? সার্কোডোসিস অবশ্যই একটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশ কেন পৃথিবীতেও খুব রেয়ার এটা। ব্রঙ্কোজেনিক কার্সিনোমার কারণে বাইলেটারাল হাইলার লিম্ফ্যাডেনোপ্যাথি হতে পারে। আমি একটু হতাশ হচ্ছি, তোমরা বাংলাদেশে আছো, এটা মনে করে বলো কি বলবা শুরুতে? টিউবারকুলোসিস, পালমোনারি টিউবারকুলোসিস। পালমোনারি টিউবারকুলোসিস হলে হাইলার হবে কেন বলতে হবে? আচ্ছা ঠিক আছে, বলবার টিউবারকুলোসিস, কিন্তু এটা কি বাইল্যাটারাল হাইলার রিজিয়ন, তাই না? এখন তোমার রেডিওলজিক্যাল ডায়াগনোসিস কি? বাইল্যাটারাল হাইলার লিম্ফ্যাডেনোপ্যাথি। এখন তুমি বলবা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস, তাহলে এক নাম্বার বলে মানে 1 2 3 4 একই হবে, সেটা হচ্ছে টিবি টিবি টিবি। তারপরে তোমরা অন্য যা কিছু বলতে চাও বলো, বুঝছো? আমাদের দেশের জন্য এটা বই থেকে লেখা তো এই জন্য এরকম, কিন্তু আমাদের দেশের জন্য প্রথমে বলতে হবে টিবি, তারপর লিম্ফোমা, তারপর লিউকেমিয়া বা ব্রঙ্কোজেনিক কার্সিনোমা যেটাই বলো, তারপরে সার্কোডোসিস, তারপর হিস্টোপ্লাজমোসিস। এগুলা খুব রেয়ার। আমাদের জন্য টিবি আগে বলতে হবে। এটা তো আমি আরেকজনের এটা কপি করতে গিয়ে আমি এটা খেয়াল করিনি যে সে কি লিখেছে। তাহলে কি করতে হবে আমার? প্রথমেই বলতে হবে টিবি, ঠিক আছে? এখানে পালমোনারি টিবি বলার দরকার নেই, কারণ হাইলামের লিম্ফ নোড কিন্তু পালমোনারি কিছু অংশ না, ঠিক আছে? সো তোমার টিবি বলাটাই ভালো, ঠিক আছে? টিবি বললেই সবাই বুঝবে যে তুমি কি বলতে চাচ্ছ। টিবি, লিম্ফোমা, খুব কমন জিনিসের মধ্যে টিবি লিম্ফোমা বলেও যদি তুমি চুপ করে থাকো তাহলে কোনো অসুবিধা নেই। সার্কোডোসিস সবার শেষের দিকে বলবা। আমরা কি বলবো? টিবি, লিম্ফোমা, ব্রঙ্কিয়াল কার্সিনোমা, লিউকেমিয়া, তারপর সার্কোডোসিস। আচ্ছা, এটার জন্য আমি ইনভেস্টিগেশন কি করতে পারি? সিটি গাইডেড এফএনএসি। আর
ওই একই রকম আমরা যদি স্পুটামে এফবি বা ম্যালিগন্যান্সের পাই সেটা দেখতে পাই, যদি স্পুটাম থাকে, না থাকলে তো করার দরকার নেই, সম্ভাব্য এগুলো করতে হবে। আর সিটি কার্ডের রেফারেন্সি অথবা ব্রঙ্কোস্কোপি যেটাই। আচ্ছা, এটা একটা মজার এক্সরে, যেখানে এটা প্রায় তোমরা ফেসবুকে দেখে থাকতে পারো যে এত সুন্দর করে এক্সরে ধরেছে একজন ডক্টর যে জানেই না এক্সরে কিভাবে ধরতে হয়। অবভিয়াসলি সে ডাক্তার না, সে হচ্ছে মডেল, কিন্তু দেখো এরকম উল্টা করে এক্সরে ধরার মানে মাঝে মাঝে তোমরা দেখবা যে উল্টাপাল্টা হয়ে যায়, তো কেয়ারফুল হতে হবে। আচ্ছা আচ্ছা, এই এক্সরেটা সম্পর্কে কেউ কমেন্ট করো। এটা আমাদের লাস্ট এক্সরে। আচ্ছা, একটা বেজে গেছে, তাহলে আমরা অফ করি। তোমরা আসলে হয়তো বিরক্ত হয়ে যাও এতগুলা অনলাইনে ক্লাস করতে। আরো কিছু এক্সরে আছে, আমি এই এটা আরেকটু ঠিকঠাক করে আমাদের যে গ্রুপ আছে এসএমসি ডিপার্টমেন্ট অফ মেডিসিন, ওখানে আমি আপলোড করে দিব যাতে তোমাদের করতে সুবিধা হয়। এখানে কিছু মিস্টেক আছে, আমি ওগুলা মানে একটু ঝামেলার মধ্যে ছিলাম, এই জন্য ঠিক করতে পারিনি। তো তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে একটু বলো। কারো কোনো কোয়েশ্চেন আছে? কিন্তু আমি একটু হতাশ হলাম, মানে ব্যাপারটা কিন্তু আমার ক্লিয়ার হলো না যে আমি সবার যে সবাইকে মেনশন করে অ্যান্সার করতে, এখানে দুইটা ডিডি আসছে, দুইটা বা তিনটা। এক নম্বর হচ্ছে তোমরা মানে জুম মিটিং অন করে সবাই অন্যান্য কাজে ব্যস্ত হয়ে গেছো। আর দুই নম্বর হয়তো ভাবছে যে আমি যদি বলতে না পারি ম্যাডাম বা আমার ফ্রেন্ডরা কি মনে করবে। তো দুইটাই তোমাদের জন্য খুবই ডেট্রিমেন্টাল হবে, কারণ তোমরা যদি এই দেখো তোমাদের ডেটা ঠিকই খরচ হচ্ছে কিন্তু তোমরা আসলে নাই, এটা মানে দুই দিক থেকেই লস, তোমাদের শেখাও হচ্ছে না আর তোমার ডেটা খরচ হচ্ছে। আর দুই নাম্বার হচ্ছে যে তুমি আছো কিন্তু বলতে চাচ্ছ না যে তুমি আছো, সেক্ষেত্রে যেটা হবে যে পরীক্ষার হলে তো মানে তোমার যেই বন্ধুরা শুনছে বা রেসপন্স করছে তারাই শুধু পরীক্ষা দিবে না, তোমরাও দিবা। নাকি তোমরা ভাবছো যে ওই ইয়ের মতো কি জানো, যারা মুসলিম তারা বুঝবে ওই যে শেষ 10 দিন, রমজান মাসের শেষ 10 দিন কি করতে হয়, অনেকে যে করে মসজিদে গিয়ে কি করে, এতেকাফ। ইতিকাফ। ইতিকাফকে বলা হয় যে এক এলাকায় কিছু মানুষ করলে সবার সেরে সওয়াব হয়। তোমাদের কি এরকম কিছু মনে হচ্ছে কিনা আমি জানি না, যে অন্যরা বললেই আমার আদায় হয়ে গেল, এরকম কিন্তু না, তোমাকে তোমার পরীক্ষা দিতে হবে। তো যারা পার্টিসিপেট করছো না ইচ্ছা করে, তারা আমার মনে হয় মানে সাময়িকভাবে একটু কি বলে লাভবান হচ্ছে যে আমি কোনো হিউমিলিয়েশন হলেও না বা কিছু না, কিন্তু পরে কিন্তু তোমরাই ক্ষতিগ্রস্ত হবে। এমনিতেই তোমরা কতটা পিছিয়ে গেছো এই কোভিড সিচুয়েশনের জন্য। তো একটু তোমাদেরকে মানে আমি মানে অনুরোধ করবো যে তোমরা যতটুকু সময় থাকো আমাদের সাথে থাকো। আমরা যে খুব অল্প সময়ে একদম সবকিছু শিখিয়ে ফেলতে পারবো তা না, কিন্তু এমন নিশ্চয়ই এমন দুই একটা কথা টিচাররা বলেন যেটা তোমার জানা নাই, ডেফিনেটলি এটা হতে বাধ্য, কারণ তোমার সব জানা থাকার এখনো কোনো কারণ নেই। আমি সব জানি না, তাই না? এটা সম্ভব না, আমিও এখন অনেক নতুন কিছু শিখছি। তো